বন্ধুরা, প্রাসাদ ছিল সোনার, রাজকন্যা ছিল চাঁদের মতো সুন্দর, কিন্তু তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন। সোনার প্রাসাদে জন্ম নিয়েও কেন এক রাজকন্যার উপর নেমে এলো এত বড় বিপদ? কেন দিতে হয়েছিল মাটির দাম? জানলে তুমি অবাক হয়ে যাবে। অনেক দূরের এক সমৃদ্ধ রাজ্য, চারদিকে পাহাড়, মাঝখানে সোনালি গম্বুজওয়ালা বিশাল প্রাসাদ। সূর্যের আলো পড়লে মনে হতো যেন প্রাসাদটা আগুনের মতো জ্বলছে। এই রাজ্যের শাসক ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ সালেহ। প্রজারা তাকে ভালোবাসত, কিন্তু তার মনে একটাই কষ্ট, তার একমাত্র মেয়ে রাজকন্যা মেহেরুনিসা। মেহেরুনিসা ছিল অপরূপ সুন্দরী। তার চোখ ছিল হরিণের মতো, চুল রাতের অন্ধকারের মতো ঘন, আর কণ্ঠস্বর যেন বীণার সুর। কিন্তু তার রূপের মতো সুন্দর ছিল না তার মন। সে ছোটবেলা থেকেই অভ্যস্ত ছিল আদেশ দিতে, শুনতে নয়। একদিন প্রাসাদের বাগানে হাঁটার সময় এক বৃদ্ধ মালী ভুল করে তার সামনে পানির কলসি ফেলে দেয়। পানি গড়িয়ে পড়ে রাজকন্যার জুতায় লাগল। রাজকন্যা রাগে চিৎকার করে উঠল, তোমার মতো অসাবধান লোকদের কারণেই রাজ্য নোংরা হয়, তোমার কাজই শুধু ভুল করা। বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলল, মাফ করবেন রাজকন্যা, চোখে ভালো দেখি না। কিন্তু রাজকন্যা ঘুরে চলে গেল, যেন মানুষটা মানুষই নয়। দূর থেকে রাজা সব দেখছিলেন। গভীর নিঃশ্বাস ফেলে তিনি বললেন, রূপ আল্লাহর দান, কিন্তু চরিত্র মানুষের নিজের বানানো। যদি সে বদলাতে বা শেখে, একদিন এই অহংকারই তার পতনের কারণ হবে। প্রাসাদের দেওয়াল নীরব ছিল, কিন্তু ভাগ্য চুপচাপ নিজের পরিকল্পনা সাজাচ্ছিল। রাজপ্রাসাদের ঠিক নিচের দিকটাই ছিল ছোট্ট এক কারিগর পাড়া। সেখানে থাকত লোহার, তাঁতি, কাঠমিস্ত্রি আর মাটির কাজ করা কুমাররা। তাদেরই একজন ছিল ইউসুফ, শান্ত স্বভাবের, পরিশ্রমী আর অসম্ভব দক্ষ এক কুমার। তার বানানো মাটির কলস এত মজবুত হতো যে দূর গ্রামের লোকেরা বিশেষ করে তার কাছ থেকেই কিনতে আসত। রাজপ্রাসাদেও মাঝে মাঝে তার কাজ যেত। সেদিন রাজকন্যা মেহরুনিসা বাগানের নতুন সাজসজ্জা দেখতে বের হয়েছিল, তার সঙ্গে দাসী আর প্রহরীরা। হঠাৎ তার চোখ পড়ল এক কোণে বসে থাকা ইউসুফের ওপর। সে মন দিয়ে এক সুন্দর ফুলদানিতে নকশা কাটছিল। রাজকন্যা থেমে তাকাল। এটা কে? সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। এক দাসী বলল, রাজকন্যা এ প্রাসাদের জন্য মাটির বাসন বানাতে এসেছে। রাজকন্যা ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফুলদানিটা হাতে তুলে নিল। এগুলো দিয়ে মানুষ কি করে? কাদা শুকিয়ে বাসন বানাও, এও আবার কোনো কাজ? চারদিকে নীরবতা নেমে এলো। ইউসুফ মাথা নিচু করে বলল, রাজকন্যা, এই মাটির পাত্রেই মানুষ পানি রাখে, রান্না করে, জীবন চালায়। ছোট কাজ বলে কিছু নেই। কথা শেষ করার আগেই রাজকন্যা ফুলদানিটা মাটিতে ফেলে ভেঙে দিল। আমার সামনে জ্ঞান দেবে না, নিজের অবস্থান মনে রেখো। চারদিকে চাপা দীর্ঘশ্বাস। ইউসুফের চোখে অপমানের আগুন জ্বলল, কিন্তু কণ্ঠ শান্ত। একদিন আপনিই বুঝবেন রাজকন্যা, মাটির জিনিসের দাম কত। রাজকন্যা হেসে চলে গেল। কিন্তু সেদিন ভাঙল শুধু একটি ফুলদানি নয়, শুরু হলো এমন এক গল্প যার শেষ বদলে দেবে রাজপ্রাসাদের ভাগ্য। সেদিন সূর্য ডুবেছিল লাল রঙে, যেন আকাশও দিনের অপমানটা দেখেছিল। ইউসুফ ভাঙা ফুলদানির টুকরোগুলো হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার বন্ধু করিম বলল, তুই চুপ করে থাকবি? এত অপমান? ইউসুফ ধীরে বলল, রাগ আগুনের মতো, এটা দিয়ে ঘরও পড়ে, আলোও জ্বলে। আমি আগুন দিয়ে আলো জ্বালাব। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, সে প্রমাণ করবে মানুষের মর্যাদা তার পোশাক বা প্রাসাদ দিয়ে নয়, জ্ঞান আর কাজ দিয়ে। পরদিন থেকেই সে বদলে গেল। শুধু মাটির হাড়ি নয়, সে নতুন নতুন নকশা শিখতে শুরু করল। দূরের শহরে গিয়ে রঙিন গ্লেজ, নকশা, নকশিকাঁথার ছাপ সব শিখল। মাটির পাত্রকে শিল্পে পরিণত করল। বছর ঘুরল। তার তৈরি জিনিস রাজ্যের বাইরেও বিক্রি হতে লাগল। ব্যবসায়ী, ভ্রমণকারী সবাই তার কাজের প্রশংসা করত। ধীরে ধীরে ইউসুফ শুধু কুমোর রইল না, হয়ে উঠল এক শিল্পী। কিন্তু তার মনে একটা কথাই বাজত, রাজকন্যার সেই হাসি। এদিকে প্রাসাদে রাজকন্যার অহংকার আরও বাড়ছিল। কেউ তার সামনে ভুল করলে কঠিন শাস্তি পেত।
প্রজারা মুখে কিছু না বললেও মনে মনে কষ্ট পেত। একদিন রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যে মানুষ অন্যকে ছোট করে সে নিজেও একদিন ছোট হয়ে যায়, শুধু সময় লাগে। আর ঠিক সেই সময় ভাগ্য ইউসুফকে আবার প্রাসাদের পথে ফেরানোর প্রস্তুতি নিচ্ছিল। সময় গড়াল। রাজকন্যা মেহরুনিসার রূপ আর খ্যাতি দূর রাজ্যেও ছড়িয়ে পড়ল। একে একে বহু রাজপুত্র, যুবরাজ, ধনী বণিক সবাই বিয়ের প্রস্তাব পাঠাতে লাগল। রাজা সালেহ বুঝলেন এখন মেয়ের বিয়ের কথা ভাবার সময় এসেছে। কিন্তু মেহরুনিসা হেসে বলল, আমি সাধারণ কাউকে বিয়ে করব না, আমার যোগ্যতা বুঝতে হলে তাকে প্রমাণ দিতে হবে। রাজা জিজ্ঞেস করলেন, কি প্রমাণ? রাজকন্যা সবার সামনে ঘোষণা দিল, যে আমাকে এমন উপহার দেবে যা সোনা হীরের থেকেও দামি, অথচ প্রাসাদে নেই, আমি তাকেই বিয়ে করব। ঘোষণা ছড়িয়ে পড়ল চারদিকে। রাজপ্রাসাদে একের পর এক ধনরত্ন আসতে লাগল। কেউ আনল বিরল হীরা, কেউ মুক্তার মুকুট, কেউ সোনার রথ। কিন্তু রাজকন্যা প্রতিটা দেখে বলত, এগুলো সবই আমার কাছে আছে, এগুলো নতুন কিছু নয়। প্রজারা ফিসফিস করতে লাগল, রাজকন্যা আসলে কাউকে বিয়ে করতে চায় না, সে শুধু নিজের অহংকার দেখাচ্ছে। রাজা চিন্তিত হলেন। তিনি জানতেন তার মেয়ের শর্ত আসলে একটা দেয়াল, যেখানে কেউ পৌঁছতে পারবে না। কিন্তু রাজপ্রাসাদের বাইরে এক দূর শহরে বসে একজন এই ঘোষণার কথা শুনে মৃদু হাসল। তার সামনে সাজানো ছিল অসাধারণ নকশার মাটির পাত্র, রঙিন শিল্পকর্ম, আর তার চোখে ছিল অদ্ভুত আত্মবিশ্বাস। ইউসুফ বলল ধীরে, তুমি দামি জিনিস চাও রাজকন্যা, আমি তোমাকে এমন কিছু দেব যার দাম তুমি আগে কখনো বোঝনি। আর সেদিনই সে রওনা দিল রাজপ্রাসাদের পথে। রাজপ্রাসাদ আজ আলোকোজ্জ্বল। বিশাল দরবারখানায় ঝাড়বাতির আলো ঝলমল করছে। দূর দূরান্তের রাজপুত্ররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, সবার হাতে দামি উপহার। রাজকন্যা মেহেরুনিসা সিংহাসনের পাশে বসে একে একে উপহার দেখছে, আর ঠোঁটে সেই পরিচিত অবজ্ঞার হাসি। ঠিক তখন দরবারের প্রবেশদ্বারে প্রহরীরা থমকে গেল। এক সাধারণ পোশাক পরা যুবক ভেতরে ঢুকতে চায়, কাঁধে কাপড়ে মোড়ানো কিছু একটা। এই দরবারে রাজারা আসে, ভিখারি নয়, এক প্রহরী ধমক দিল। যুবক শান্ত গলায় বলল, আমি রাজকন্যার শর্ত পূরণ করতে এসেছি। দরবারে কৌতূহল ছড়িয়ে পড়ল। রাজা ইশারায় তাকে ভেতরে আনার অনুমতি দিলেন। যুবক সামনে এসে কাপড় খুলল। ভেতরে একটি মাঝারি আকারের মাটির কলস। সারা দরবার হেসে উঠল। রাজকন্যা ঠান্ডা গলায় বলল, তুমি কি মজা করতে এসেছ? আমি কি কুমোরের বাজার বসিয়েছি এখানে? যুবক মাথা তুলে তাকাল। তার চোখে ভয় নেই, লজ্জা নেই, অদ্ভুত দৃঢ়তা। রাজকন্যা, সে বলল, আপনি বলেছিলেন এমন জিনিস চান যা সোনার থেকেও মূল্যবান, অথচ আপনার প্রাসাদে নেই। আমি সেই জিনিসই এনেছি। রাজকন্যা বিরক্ত হয়ে বলল, এই কাদার পাত্রে এমন কি আছে? যুবক ধীরে বলল, এটার ভেতরে আছে আপনার সবচেয়ে বড় অভাব। দরবার নিস্তব্ধ। রাজা সামনে ঝুঁকলেন। রাজকন্যার ভ্রু কুঁচকে গেল। খোলো, রাজা আদেশ দিলেন। যুবক কলসের ঢাকনায় হাত রাখল। আর সেই মুহূর্তে রাজকন্যা প্রথমবার তার চোখের দিকে ভালো করে তাকাল। তার বুকের ভেতর হঠাৎ কাঁপন ধরল। সে এই চোখ আগে কোথাও দেখেছে। ঠিক তখনই রাজা দাঁড়িয়ে ঘোষণা করে দিল যে আমার মেয়ের এই ছবির পাজেল খেলাটি সুন্দরভাবে মিলিয়ে সম্পন্ন করতে পারবে, তাকে আমার রাজ্য এবং আমার একমাত্র কন্যাকে তার সঙ্গে বিবাহ করিয়ে দেওয়া হবে। এবং যেই খেলাটি সম্পন্ন করতে পারবে না, তাকে বন্দি করে কৃতদাস বানিয়ে রাখা হবে। মুহূর্তেই দরবারে কৌতূহলপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়ে গেল। দরবারে উত্তেজনা চুঙ্গে। দেশ বিদেশ থেকে রাজপুত্ররা এসেছে। সবাই আশা করছে আজ তারা রাজকন্যার মন জিতবে। রাজকন্যা মেহেরুনিসা সিংহাসনে বসে ঘোষণা করল, যে আমার দেওয়া ধাঁধা সমাধান করবে তাকেই বিয়ে করব, ব্যর্থ হলে রাজ্য ছাড়তে হবে। দরবারে আসলেই একটি বিশাল পাজল খেলা সাজানো। একটি সুন্দর রাজকুমারীর ছবি জিগস পাজেলের মতো টুকরো করা এবং সব টুকরো এলোমেলোভাবে রাখা। প্রত্যেককে ছবির টুকরো টেনে টেনে সঠিক জায়গায় বসাতে হবে। যে প্রথমে পুরো ছবি বানাবে সেই জিতে যাবে। রাজপুত্ররা এগিয়ে এলো। তারা একে একে টুকরো মিলিয়ে চেষ্টা করল, কিন্তু প্রতিটি টুকরো যেন জাদুর মতো তাদের হাতছাড়া হল। চেষ্টা যতই করুক তারা ব্যর্থ হল।
দরবারে উত্তেজনা, দর্শকদের মধ্যে শিউরে ওঠা এবং বিস্ময় ছড়িয়ে পড়ল। শেষে ছদ্মবেশী ইউসুফ ধীরে এগিয়ে এলো। সে ধীরে টুকরো ধরল, এক এক করে টেনে টেনে মিলাতে লাগল। তার চোখে ধৈর্য আর বুদ্ধির জলজলানি। কোনো চাপ ছাড়া সহজ ও নিখুঁতভাবে সে পাজেল সমাধান করল। দরবারের সবাই স্তব্ধ। ছবিটি পুরো হল। রাজকন্যার সুন্দর রূপ স্পষ্ট। রাজকন্যা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার অহংকার ভেঙে পড়ল। রাজা বললেন, এ ছেলেটি কে? ইউসুফ মাথা নত করে বলল, আমি সেই কুমার যাকে একসময় কাদামাখা বলেছিলেন। আজ বুদ্ধি দিয়ে আপনাদের শিক্ষা দিলাম। রাজকন্যা চুপ। আজ সে বুঝল, সৌন্দর্য বা ধন নয়, বুদ্ধি ও ধৈর্যই প্রকৃত শক্তি। দর্শক শিউরে উঠল, কারণ পুরো প্রতিযোগিতা শুধু কৌশল ও বুদ্ধি দিয়েই জয়ী হল। ছদ্মবেশী ইউসুফের বুদ্ধি আর ধৈর্য পুরো দরবারকে স্তব্ধ করেছিল। রাজকন্যা মেহেরুনিসা তার পাজল ধাঁধা সম্পূর্ণ হওয়ার পরও হতবাক। তার অহংকার এখন চোখের সামনে ভেঙে পড়েছিল। ইউসুফ ধীরে দাঁড়িয়ে বলল, আজ আমি শুধু ধাঁধা সমাধান করিনি, আমি আপনাদের শেখাচ্ছি অহংকার ও অবজ্ঞা দিয়ে কেউ সত্যিকারের জয় পায় না। তারপর সে পুরো প্রাসাদে এক কৌশল সাজাল। একটি স্মার্ট নাটক তৈরি করল। রাজা ও রাজকন্যা বুঝল, যদি তারা বুদ্ধি বা সততা না দেখায়, তাদের নিজের অহংকারই তাদের বিপদে ফেলবে। দরবারে হঠাৎ সবার সামনে একটি অবিশ্বাস্য দৃশ্য। প্রাসাদের দরজা হঠাৎ লক হয়ে গেল। আলো কমে গেল। রাজা ও রাজকন্যা উপলব্ধি করল, আজকের প্রতিযোগিতায় তারা ইউসুফের নিয়ন্ত্রণে পড়েছে। ইউসুফ ধীরে ঘোষণা করল, রাজ্য পরিচালনা কেবল রাজা বা রাজকন্যার অহংকারে সম্ভব নয়। যারা মানুষকে ছোট করে দেখে, তারা কখনো বড় হতে পারে না। রাজা রাজকন্যা একসাথে নীরব। সবার সামনে ইউসুফ তাদের শাস্তি হিসেবে দেখাল কিভাবে অহংকার রাজ্যকে বিপদে ফেলতে পারে। তারা বুঝল, মানুষকে সম্মান এবং মর্যাদা দিতে হবে, অন্যথায় প্রকৃত শক্তি হারিয়ে যায়। শেষে রাজা মাথা নত করলেন। সত্যি, বুদ্ধি ও ধৈর্যই রাজ্যের মূল শক্তি। রাজকন্যা কণ্ঠ কেঁপে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, এবং সকল রাজকুমারকে বন্দি থেকে মুক্ত করে দিলেন। ইউসুফ শান্তভাবে হাসল। আজ থেকে রাজ্য শুধুমাত্র ধন বা রূপে নয়, বুদ্ধি এবং সততার মাধ্যমে শক্তিশালী হবে। এভাবে ইউসুফ কেবল রাজ্য জিতল না, বরং রাজা ও রাজকন্যাকে শিক্ষা দিল। তার ধৈর্য, বুদ্ধি এবং পরিকল্পনার মাধ্যমে পুরো প্রাসাদে একটি নতুন নীতি তৈরি হল। অহংকারকে ক্ষমা, বুদ্ধিকে সম্মান। দর্শকরা অবাক হয়ে ভাবল, এটাই প্রতিশোধ, শিক্ষা এবং নৈতিক জয় একসাথে। আজকের গল্প থেকে আমরা যা শিখলাম, সৌন্দর্য, ধন বা ক্ষমতা কখনোই প্রকৃত শক্তি নয়। সত্যিকারের শক্তি আসে বুদ্ধি, ধৈর্য এবং নম্রতার মাধ্যমে। অহংকার মানুষকে ছোট করে দেয়, কিন্তু সহমর্মিতা ও সম্মান তাকে বড় করে তোলে। যদি তোমারও মনে হয় বুদ্ধি এবং নম্রতা হল প্রকৃত শক্তি, তাহলে আমাদের সাথে থাকো। সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, যাতে আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে পারো। স্মরণ করো, শিক্ষা আর গল্প একসাথে হলে মনও জাগ্রত হয় এবং জীবনেও প্রভাব ফেলে।